আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ির মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে ৩০ মে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে শহীদ হন জিয়াউর রহমান। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জিয়ার কণ্ঠ শুনে দিগ্ভ্রান্ত ও অনিশ্চয়তায় নিমজ্জিত বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মা ও মাটির সুরক্ষায়। সেই থেকে শুরু ইতিহাসের নানা বাঁকে নানানভাবে দেশকে তিনি দিয়ে গেছেন, শুধু বিনিময়ে নিয়েছেন কেবল মানুষের ভালোবাসা। ১৯৩৬-এর ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়ির মণ্ডল বাড়িতে মনসুর রহমান ও জাহানারা খাতুনের সংসার আলো করে জন্ম নেন জিয়াউর রহমান। লেখাপড়ায় মেধাবী জিয়া কর্মজীবনে চৌকস সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ইতিহাসের প্রতিটি বাঁকে নিজস্ব ক্যারিশমায় জিয়াউর রহমান গড়েছেন নতুন ইতিহাস। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির সঙ্গে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সেনা ও রাষ্ট্রপ্রধান হয়ে হাজির হয়েছেন জাতির ত্রাতা হিসেবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সামরিক কু পাল্টাকুর অবসান ঘটে। জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে। সময়ের পরিক্রমায় ১৯৭৭ সালে হয়ে ওঠেন দেশের ৭ম রাষ্ট্রপতি। তারপর থেকেই দেশ গড়ার ভীষণকে রূপ দেন মিশনে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান ১৯ দফার মাধ্যমে দেশকে আর্থসামাজিক ভিত্তির উপর শক্ত অবস্থানে দাঁড় করাতে চেয়েছিলেন। স্বনির্ভর হতে দেশবাসীকে উদ্বুদ্ধ করায় সফল হন এই রাখাল রাজা, যার ফলে ৭৪-এর দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ তার সময়ে উদ্বৃত্ত খাদ্য রপ্তানির সক্ষমতা অর্জন করে। ১৯৭৭ থেকে ৮১, ৪ বছরেরও কম সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থেকে বাংলাদেশকে এগিয়ে নেন অনেকটুকু। জনতার নেতা জিয়া দেশি বিদেশি চক্রান্তে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে নিহত হন ১৯৮১ সালের ৩০ মে। থমকে যায় গোটা দেশ, থমকে যায় দেশের অগ্রগতি। বিগত স্বৈরাচারের ১.৫ দশক জিয়া চর্চা প্রায় বন্ধ করে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ। তবু প্রতিটি মানুষের হৃদয়ে কর্মগুণে চির অম্লান ও চিরঞ্জীব হয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। খান আলামিন, আরটিভি। দলের চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারির সিলেটে আগমন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ওই দিন দলের প্রথম নির্বাচনী সভায় লাখো মানুষের সমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন তিনি। প্রিয় নেতার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রস্তুতি বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন তারা। নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সিলেট থেকে রাজ্জাক রুনুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা তিনবারের আপোষহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করেই ঐতিহাসিক তীর্থস্থান হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামছেন তারেক রহমান। ২২ জানুয়ারি বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাজারের ধুলি হাতে নেবেন দলের এই শীর্ষ নেতা। এরপরে নির্বাচনী প্রচারের বহর নিয়ে পৌঁছাবেন সিলেটের আলিয়া মাদ্রাসার এই ঐতিহাসিক মাঠে। প্রিয় নেতাকে নিজ মাটিতে দেখার অপেক্ষায় সিলেটের লাখো মানুষ। সিলেটের মানুষকে কোথাও আটকে রাখা যাবে না, সবাই এসে উপস্থিত হবে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ৩ লক্ষ লোক এই সমাবেশে যোগদান করার প্রয়োজনীয় প্রস্তুতি আমরা নিয়েছি। হয়তো লোক সমাগম আরো বেশি হতে পারে। নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়ার প্রত্যয় নেতাদের। শুধু জনসমুদ্রেই পরিণত হবে না, সেই জনস্রোত এবং জনাব তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শোনার আগ্রহ থেকেই সেই সমাবেশে আমাদের মানুষের উপস্থিতি আমরা প্রত্যাশা করছি। জনাব তারেক রহমান আগামী ২২ তারিখে এই আলিয়া মাদ্রাসা মাঠে চমক বক্তব্য দিবেন এবং সেই চমকে সিলেটবাসী ইনশাআল্লাহ আনন্দিত হবে
উচ্ছ্বাসিত হবে। আগমনকে ঘিরে নেওয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, মাঠে আমাদের লোকজন সাদা পোশাকে কাজ করছে। নতুন রাজনৈতিক যাত্রার বার্তা যাবে এখান থেকে আসা দলীয় নেতৃবৃন্দের। লোকজন হবে ইনশাল্লাহ, এবং ওনার এই বক্তব্য থেকে নিশ্চয় রাজনৈতিক আগামী দিনের কোনো বার্তা আসবে। এই উপস্থিতিতে বুঝতে পারবেন সিলেটের মানুষ তার প্রতি কতটা আবেগ। আমার তো মনে হয় দুদিন আগ থেকেই মাঠ ভরে। সাকিব আল হাসান, RTV। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে আজ সকাল 10টায়। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী। শুনানির সময় কঠোর নিরাপত্তায় এ মামলায় গ্রেফতার থাকা আসামি চিন্ময় কৃষ্ণ দাস সহ 22 জনকে আদালতে হাজির করা হবে। 2024 সালের 26 নভেম্বর চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে খুন হন সাইফুল ইসলাম আরিফ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, শুনানির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে এবং আদালত পাড়ার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। যে ফাহমিদা আসলে যেমনটি বলেছেন, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েছি আদালত পাড়াতে এবং কিছুক্ষণ আগে চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু আসলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আসলে আদালতে হাজির করা হয়েছে। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আদালত প্রাঙ্গণ কিন্তু একদম সুশান নিরাপত্তা পালন করছে। এখানে কিন্তু কাউকে শুধুমাত্র যারা এখানের আইনজীবী আছে এবং কর্মকর্তা আছে তাদেরকে কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এর বাইরে কাউকে কিন্তু উপরে ওঠার কোনো সুযোগ দিচ্ছে না এবং আদালত প্রাঙ্গণের যে সমস্ত গেটগুলো ছিল সব গেট কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটি গেটেই প্রধান গেটটি খোলা রাখা হয়েছে, যেই গেট দিয়ে কিন্তু আসলে আসামিদেরকে এখানে আনা হবে। সেটাই কিছুক্ষণ আগেই কিন্তু আসলে চিন্ময় 1 নম্বর আসামি চিন্ময় কৃষ্ণ দাস এবং আরও যে আসামিগুলো আছে সেই আসামিদেরকে 2টি প্রিজন ভ্যানে করে আনা হয়েছে। এখন কিন্তু আসলে বিচারিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং 11টার মধ্যে এই কার্যক্রম শেষ করেই তারপরে কিন্তু আদালত প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে এর আগে কিন্তু আসলে প্রচুর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে কারাগার থেকে এখানে আনা হয়েছিল এবং কারাগার থেকে আদালত প্রাঙ্গণ পর্যন্ত আসলে রাস্তার দুই পাশে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর র্যাব, বিজিবি, সোয়াট টিম সম্পূর্ণভাবে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। সেজন্য তবে মামলার আইনজীবী তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে থেকেই এই বিচার আলিফ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে এবং 22 আসামিকে কিন্তু আসলে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের উপস্থিতিতে কিন্তু আসলে এই বিচারিক কার্যক্রমের চার্জ গঠন শুনানি শুরু হবে এবং পরবর্তীতে আসলে এটার আবার আরেকটা পর্যায়ে গিয়ে হয়তো আবারও শুনানির তারিখ নির্ধারণ করবে। তবে এই মুহূর্তে কিন্তু এই 22 আসামিকে কিন্তু আদালতে তোলা হয়েছে এবং বিচারিক কার্যক্রম ইতিমধ্যে চলছে। তবে বিচারিক কার্যক্রম শেষ হলে হয়তো আমরা আপনাদেরকে কিন্তু আরও বিস্তারিত জানাতে পারবো। তবে এই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের যত আইনজীবী রয়েছে প্রত্যেকে কিন্তু আসলে এখানে অবস্থান করতেন এবং ভোর থেকে কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে কিন্তু আমরা একটু কথা বলবো সরকারি পিপির সাথে, যিনি কিন্তু মহানগর পিপির সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু ওনার কাছ থেকে আসলে আলিফ হত্যা মামলার আজকের যেই বিষয়টি সেটা একটু জানার চেষ্টা করবো। আজকের বিষয় হলো যে আজকে অত্র মামলার ধার্য তারিখ, আজকে আসামিদের অভিযোগ শুনানি হবে, অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। যদি এরপরে সবাই আসবে, সবাইকে জিজ্ঞাসা করবে যে আপনারা এরকম একটা ঘটনা ঘটেছে, এই ঘটনায় মামলা হয়েছে, মামলা বিচারে আসছে, আপনারা এই ঘটনার সহিত জড়িত, আপনারা দোষী না নির্দোষী, এই মর্মে তাদের থেকে উত্তর নিয়ে আজকে অভিযোগ গঠন করা হবে। ধন্যবাদ। আমরা শুনছিলেন মহানগর পিপির বক্তব্য এবং পরবর্তীতে হয়তো আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো বলে আশা করি। ফাহমিদা, এই ছিল আমার কাছে আলিফ হত্যা মামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তথ্য। ধন্যবাদ আপনাকে। অনলাইনে চলছে মাদকের রমরমা বাণিজ্য। অ্যালকোহল, ইয়াবার পর এবার বাজার দখল করেছে আরও ভয়ঙ্কর নতুন মাদক এমডিএমবি। ভ্যাপ কিংবা সিগারেট কার্টিজে মিশিয়ে কয়েক ফোঁটা সেবন করলেই মানুষের স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই মাদক। অনলাইনে মাদক বিক্রির এই অদৃশ্য কালো জগৎ নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ধাঁধানো বিজ্ঞাপন, ভেপ ও ই সিগারেটের নাম করে তরুণদের টার্গেট করে বাজারজাত করা হচ্ছে ভয়ঙ্কর নতুন মাদক এমডিএমবি। কয়েক ফোঁটাই যথেষ্ট নেশা থেকে মৃত্যু পর্যন্ত ঝুঁকি তৈরি করতে। ডার্ক ওয়েব, টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ এই প্ল্যাটফর্মগুলোতেই গড়ে উঠেছে মাদকের অদৃশ্য বাজার। একটি মেসেজ, তারপর বিকাশ নগদে লেনদেন, আর কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায় মাদক। এটা 2 বছর এক্সপায়ারি আছে, একদম ইনটেক নতুন ব্র্যান্ড নিউ মাল। সম্প্রতি এমন একটি সংঘবদ্ধ চক্রকে হাতে নাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেসবুক ও হোয়াটসঅ্যাপকে তারা ব্যবহার করছিল নিরাপদ বাজার হিসেবে। অনলাইনে অর্ডার, অনলাইনেই লেনদেন, সবকিছুই যেন চোখের আড়ালে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের উপপরিচালক জানান, মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলায় এখন তাদের মূল লক্ষ্য। এই অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। ইলেকট্রনিক যে ভেপ ডিভাইস বা ই সিগারেট যেটা আমরা বলি, সেটার ভিতরে আসলে যেগুলো ব্যবহার করে তারা এগুলো হচ্ছে আপনার ব্যবহার করছিল টিএইচসি বা এমডিএমবি, এগুলো ব্যবহার করে ভেপ ডিভাইসই ব্যবহার করে। এবং আমরা ডার্ক ওয়েব, আমাদের যে সোশ্যাল মিডিয়া সার্ভিস, সেখানে আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আমরা বেসিক্যালি সেই ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকেই কিন্তু আমরা তথ্যগুলো কালেক্ট করি, কিন্তু আমরা এই ধরনের অপারেশন করে থাকি। তো অনলাইনে যে মাদকের কেনাবেচা হয় বা হচ্ছে এগুলোর বিষয়ে আমরা অবশ্যই কাজ করছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি আছে। আমরা সেই মতো আমাদের বেশ কিছু উদ্ধারও আছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল দুনিয়ায় নেশার এই ভয়ঙ্কর আগ্রাসন থামাতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি দরকার সামাজিক প্রতিরোধ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। পানির মধ্যে বসবাস, অথচ এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে বরগুনার পাথরঘাটা উপজেলার মানুষ। পানিতে লবণাক্তের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় সুপেয় পানির সংকট তৈরি হয়েছে পুরো উপজেলা জুড়ে। এতে বিশুদ্ধ পানি সংগ্রহে মাইলের পর মাইল পথ হাঁটতে হয় গ্রামবাসীকে। বরগুনা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। সমুদ্র উপকূলবর্তী উপজেলা বরগুনার পাথরঘাটা। নদী ও সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় পান করার জন্য এখানকার মানুষের একমাত্র ভরসা বৃষ্টি ও পুকুরের পানি। তবে নাব্য সংকটে শুষ্ক মৌসুম শুরুর আগেই শুকিয়ে গেছে উপজেলার বেশিরভাগ পুকুর। শীতকালে বৃষ্টিরও দেখা মিলছে না, এতে সুপেয় পানির তীব্র সংকটে পড়েছেন উপজেলা সদর, কালমেঘা, চরদুয়ানি, রাইহানপুর সহ প্রায় সব ইউনিয়নের মানুষ। 70 মাস আইতে না আইতে দেখেন পানি তো নাই, পুষ্করিতে যা আছে তবে লাল হয়ে গেছে, গোলাটে হয়ে গেছে। 2 কিলো 3 কিলো যাই আনা লাগে। হ্যাঁ যাই বীর মনে করেন মাতারিয়ারা বেড়ারা মনে করেন সিরিয়ালে বইয়ে এইবার পানি আনা লাগে। বর্ষার সময় পানিতে ডুববে মরে, আর এই সময় পানিতে আবার হাহাকার করবে। পানিতে এখন চুন দেওয়া লাগে, ফ্যাটকুরি দেওয়া লাগে, এই পুষ্করি দেয়, কিন্তু এই ব্যবস্থা কেউ করে না। সংকট মোকাবেলায় বিভিন্ন এলাকায় 4600টি পানির ট্যাঙ্ক ও পুকুরের পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট সরবরাহ করেছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। বিশুদ্ধ পানির যে রেইন ওয়াটার হার্ভেস্টিং এর যে ড্রামগুলো বিতরণ করেছি বা চলমান আছে, সেখান থেকে আমরা যতটুকু পেরেছি সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং আমাদের আরো কিছু কার্যক্রম চলমান আছে, সেগুলা স্থাপিত হলে হয়তোবা এর সমস্যাটা কিছুটা হলেও লাঘব হবে। পানি সমস্যার স্থায়ী সমাধানে বিশুদ্ধ পানির নলকূপ ও ফিল্টার বসানোর দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। অনিয়ম, অবহেলা ও চিকিৎসক সংকটে চলছে 50 শয্যা বিশিষ্ট শরীয়তপুরের ডামুডা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন ভবন, সার্জারি ও ডায়াগনোসিস মেশিন থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি থাকলেও প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী। প্রয়োজনীয় সেবা নিতে ছুটতে হয় জেলা হাসপাতাল বা ক্লিনিকে। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি খরচ। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 220টি পদের মধ্যে শূন্য পদ 78টি। 35 জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র 2 জন। অস্ত্রোপচার, এক্স-রে, ইসিজি সহ বিভিন্ন রোগের ডায়াগনোসিস করতে যেতে হয় জেলা হাসপাতাল কিংবা ক্লিনিকে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ছাড়া ওয়ার্ডের ভেতরের টয়লেটগুলো ব্যবহারের একদমই অনুপযোগী। এ চিত্র শরীয়তপুরের ডামুডার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। ভোগান্তির পাশাপাশি উপজেলাবাসী পোহাতে হচ্ছে বাড়তি খরচও। সেবা নিতে এসে রোগী সহ স্বজনেরাও হচ্ছেন অসুস্থ। রোগী নিয়ে আসছে, এখন দেখা যাচ্ছে হাসপাতালে নিজে একটা রোগী হয়ে গেছে,
আমাদের রুগী কোথা থেকে কে দেখবে? টাকা পয়সা আমাকে অভাব আছে, আমরা কি শরীরপুর যাওয়া সম্ভব, ঢাকা যাওয়া কি সম্ভব? ডাক্তার ঠিক মতো আসে না, ডাক্তারের সংকট অনেক। এভাবে যদি হয় তাহলে আমরা কিভাবে চিকিৎসা পাবো? অপরিষ্কার, এই তো দেখা যাচ্ছে এই অবস্থা, করতে আসে না, মোছামুছি নাই। রোগীদের এমন বক্তব্যের জবাবে হাসপাতালে কর্মরত নার্স ও মেডিকেল অফিসাররা জানান, সরকারি পোস্টিং আছে একজন, আর 2-3 জন আছে আউটসোর্সিং এ রাখা, এদেরকে দিয়ে আমরা কাজ চালাই। আমাদের একই সাথে জরুরি বিভাগ, ইনডোর আউটডোর সবকিছু দেখতে হচ্ছে। আমাদের ডাক্তারদের কষ্ট এবং রোগীদের যে ভোগান্তি তা দূর করার জন্য তারা কোনো ব্যবস্থা নিতে পারে কিনা। সমস্যার কথা স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের যে তীব্র জনবল সংকট, বিশেষ করে চিকিৎসক সংকট, এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছি। রিডিস্ট্রিবিউশন করা হয়নি, এই কারণে আমাদের চিকিৎসকরা অত্যন্ত চাপের মধ্যে কাজ করছেন। বিসিএস এর মাধ্যমে চিকিৎসক নিয়োগের পর চিকিৎসার মান কিছুটা হলেও উন্নত হবে বলে জানান জেলা সিভিল সার্জন। খুব দ্রুতই নতুন বিশেষ মাধ্যমে নিয়োগ হবে এবং এই স্বল্পতা থাকবে না। কমিউনিটি ক্লিনিকের ডাক্তার থাকেন না, ওই জায়গায় সিএসিউর দায়িত্ব পালন করেন এবং যথারীতি ওনার দায়িত্ব পালন করতেছে এবং কার্যক্রম চলমান আছে। কোটি টাকার আধুনিক অবকাঠামো যখন দাঁড়িয়ে থাকে সাজসজ্জার মতো আর চিকিৎসা পেতে উপজেলাবাসীকে ছুটতে হয় জেলা শহরে, তখন প্রশ্ন ওঠে 78টি শূন্যপদ আর 2 জন চিকিৎসক দিয়ে যদি একটি পুরো উপজেলাকে চালাতে হয় তাহলে এর স্বাস্থ্য ব্যবস্থা কার জন্য? লামিয়া তানজির মাহমুদ, আরটিভি। মাঘের শুরুতেই শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে গ্রাম অঞ্চলে। পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে কিছুটা বেড়েছে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে ঘন কুয়াশা কেটে দেখা মিলেছে সূর্যের। পাবনার ঈশ্বরদীতে 1 সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনের বেলা ঠান্ডা কিছুটা কম হলেও রাতে বাড়ছে শীতের তীব্রতা। এদিকে মাঘের ঠান্ডায় নাকাল দিনাজপুরে জনজীবন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতকালীন সবজিতে অব্যাহত লোকসানের বিপরীতে বিটরুট আবাদে লাভের মুখ দিচ্ছেন কৃষকরা। মাত্র 60 দিনে হারভেস্ট এবং খুব সামান্য রাসায়নিক সারেই তৈরি হচ্ছে সুপারফুড বিটরুট। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হওয়ার আশার আলো দেখছেন চাষিরা। মেহেরপুর থেকে মাজেদুল হক মানিকের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মেহেরপুর জেলার বিভিন্ন মাঠে কৃষি উদ্যোক্তা পর্যায়ে শুরু হয়েছে বিটরুট আবাদ। শীতকালীন অন্য সবজি উৎপাদনের চেয়ে অনেক কম খরচে হচ্ছে এই চাষাবাদ। নেই তেমন কীটনাশকের ব্যবহার, তাই তো নিরাপদ সবজি এবং উন্নত পুষ্টিগুণ বিবেচনায় স্থানীয় ক্রেতাদের বাড়ছে আগ্রহ। হাটবাজারে বিক্রির পাশাপাশি এবার সর্বপ্রথম বিটরুট যাচ্ছে বিদেশে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরে নিরাপদ সবজি হিসাবে বিটরুট রপ্তানি করছে দেশীয় একটি প্রতিষ্ঠান। পাইকারি পর্যায়ে 2000 টাকা মন বিক্রি হচ্ছে এই বিটরুট। তবে বিদেশে রপ্তানি হওয়ায় শীতকালীন সবজি বিক্রির দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন চাষিরা। এটা যখন লাগাই আমরা তখন চিন্তা ভাবনা করেছিলাম যে এটা কি হবে না হবে, কিন্তু এখন আবার হওয়ার পরে দেখছি এটা আসলেই ভালো এবং লাভজনক। খরচ খুব সীমিত হয়েছে, লাভ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। বিটরুট এখন বিদেশ যাচ্ছে, পাতাকপি যাচ্ছে, এই যাওয়ার কারণে আমরা একটু স্বস্তি পাচ্ছি। শীতকালীন অন্যান্য সবজির সাথে বিটরুট রপ্তানি অব্যাহত থাকবে বলে জানান রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি। সামনের বার আমরা আরো বেশি পাঠানোর চেষ্টা করব কৃষি অফিসের মাধ্যমে। তারা আমাদের খুব হেল্প করতেছে, তো কৃষকরাও যাতে আরো অনেক আর্থিক সহায়তা পায়। বিদেশে ফ্রেশ ফুড হিসেবে বিটরুটের ব্যাপক চাহিদার জায়গা ধরতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বেশি বেশি রপ্তানির জন্য কৌশলগত সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের যারা রপ্তানি উপলক্ষে যারা বিটরুট উৎপাদন করছেন তাদেরকে আমরা মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দিচ্ছি এবং যে সকল টেকনিক্যাল সাপোর্ট দরকার আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। অগ্রগামী কৃষি উদ্যোক্তাদের হাত ধরে কৃষিতে আসছে নতুন ফসল, যা বিশ্ববাজারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। ভবিষ্যতে সাধারণ কৃষকরা এই ধারায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে আরো সমৃদ্ধি হবে কৃষি খাত, এমনটাই প্রত্যাশা সকলের। লিওন আজাদ, আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।